আরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম তো হয়ে গেল, এরপরে রেজাল্ট কবে দেবে বা এর পরবর্তী কী কী প্রসেস আছে এই নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন। তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে সেই সমস্ত টপিক নিয়ে, এরপর কী কী প্রসেস আছে, কবে রেজাল্ট দেবে বা কীভাবে কী হবে বা এক্সাম কেমন হলো বা কী কী হয় এরপর, সেইগুলো নিয়ে একটু বলি। প্রথমে হচ্ছে আরআরবির অন্যান্য এক্সামগুলো দেখলে, এটা যেহেতু 5 বছর আগে হয়েছে তাই 5 বছর আগে যে প্রসেস হয়েছে বা যেরকম এক্সামে এসেছিল এই বছর সেরকম কিন্তু আসেনি, প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সেটা চেঞ্জ হয়েছে এবং একটু লেভেল আপ হয়েছে, মানে একটু কোশ্চেনের লেভেল টাফ হয়েছে। তো এর পরবর্তী কী কী প্রসেস আছে, যদি এই বছরের অন্যান্য পোস্টের এএলপি টেকনিশিয়ান এই সমস্ত পোস্টের দিকে লক্ষ্য করি, তাহলে এর পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো হলো পরপর এরকম যে 2 সপ্তাহের মধ্যে মোটামুটি অ্যান্সার কি পাবলিশ করবে। অ্যান্সার কিটা কীরকম, তুমি যে এক্সামটা দিয়ে এসছো সেই এক্সামে কোন কোশ্চেনের কী অ্যান্সার করেছো এবং সেটা সঠিক অ্যান্সার, একটা প্রফেশনাল সঠিক অ্যান্সার দেবে এবং সেটা ওরা দিয়ে দেবে সবুজ কালারে করে। তারপর সেখান থেকে তোমরা 100টা কোশ্চেন দেখে নিতে পারবে যে আমি কটা ঠিক করেছি আর ওদের কোশ্চেনের মধ্যে কোনটা কি সঠিক অ্যান্সার, তাহলে মোটামুটি ক্যালকুলেট করতে পারবে নিজে কত মার্কস পাবে। ঠিক আছে, এরপর সেখানে আরও একটা অপশান থাকে যে ওরা হয়তো কোনো উত্তরকে ভুল দিল, তাহলে সেখানে চ্যালেঞ্জ করার একটা অপশান থাকে, অবজেকশনের অপশান থাকে। সেটা কীরকম, সেটা তো কিছু টাকা পে করতে হয় সম্ভবত, যতদূর জানি। সেটাতে তোমার রেশনাল দিতে হবে যে এই অ্যান্সারের এই কোশ্চেনের অ্যান্সার ওরা এই দিয়েছে, কিন্তু এটা অ্যান্সার না, আমি এটা বলছি এটা আমার অ্যান্সার। তার জন্য কিছু রেশনাল দিতে হয় এবং কিছু জায়গা থেকে সেটা রেফারেন্স দিতে হয় কোনো বইয়ের। ঠিক আছে, এরপরে তার পরবর্তী ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে। ফাইনাল রেজাল্টে তোমাদের কীরকম দেখাবে, একটা স্কোর কার্ড দেখাবে। স্কোর কার্ডটা কীরকম, স্কোর কার্ডে হচ্ছে তুমি কতগুলো এক্সাম দিয়েছো, মানে এক্সামে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছো, কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, এবং যদি কোনো কোশ্চেনে ভুল থাকে তাহলে সেটা ওরা দিয়ে দেবে যে কতগুলো ভ্যালিড কোশ্চেন ছিল, 100টার মধ্যে কতগুলো ভ্যালিড ছিল। নেক্সট তার সাথেই থাকে হচ্ছে র মার্কস, যেটা তুমি আসল মার্কস পেয়েছো। এছাড়াও নর্মালাইজেশন হয়, নর্মালাইজড মার্কস একটা থাকে, সেই নর্মালাইজেশন প্রসেসটা একটু পরে বলছি আমি। নর্মালাইজড মার্কস দেওয়া থাকে, এছাড়াও পার্সেন্টাইল দেওয়া থাকে। এই সমস্ত ব্যাপারগুলো একটু পরে বলছি, আগে তার আগে কী কী স্টেপ আছে সেগুলো বলে নিই। এই রেজাল্ট দেওয়ার পরে একটা ওরা ফাইনাল রেজাল্ট দেবে যে এই জোনে এই ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে। তারপরে সেই ক্যান্ডিডেটরা সেখান থেকে সেই জোন থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে ডিভি যেটা বলে, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য নোটিশ বেরোয়, সেই নোটিশ অনুযায়ী সেই রেটে যেতে হয় এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয়। তার সাথেই হচ্ছে মেডিকেল টেস্টগুলো করতে হয়, সেখানে রেলের হসপিটালেই করতে হয়, এবং তারপরে সব কিছু ওকে হয়ে গেলে ওরা হচ্ছে বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায়, তারপরে গিয়ে নির্দিষ্ট হসপিটালে গিয়ে জয়েন করতে হয়। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো এর মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে সেটা হচ্ছে যে নর্মালাইজেশন এবং পার্সেন্টাইল মার্কস, এটা কীভাবে ক্যালকুলেট হয়। নর্মালাইজেশন নিয়ে অনেক বড় ব্যাপার, তো আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। ঠিক আছে, জিনিসটাকে একটু সহজ করে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তোমরা যদি কোনো ভুল থাকে এই প্রসেসটার মধ্যে আমি যেটা বলছি, তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, বা এছাড়াও ইউটিউবে অনেক কিছু পেয়ে যাবে। তো একটু বলে নিই কীরকম কী হবে। এক্সামটা আমাদের ধরো নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদের জন্য বলছি, 3টে শিফটে এক্সামটা হয়েছে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। আর 3 দিন যে এক্সাম ছিল 28, 29, 30, তার মধ্যে একদিন নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম হচ্ছে, সেটা হচ্ছে 29 তারিখ। 29 তারিখ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, এই 3টে শিফটে এক্সাম হয়েছে। এরপর ওরা কী করে, যত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, ধরো 100 জন অ্যাপ্লাই করেছে পুরো অল ওভার ইন্ডিয়াতে, কোনো জোন বলছি না, কিচ্ছু না, জোনের ব্যাপার সম্পূর্ণ শেষে আসে। ঠিক আছে, 100 জন অ্যাপ্লাই করেছে, এই 100 জনের মধ্যে ওরা 33 জন করে 3টে জনে অ্যালট করে দেয়, এই 3টে শিফটে ভাগ করে দেয়। এই ফার্স্ট শিফটে 33 জন এক্সাম দেবে, সেকেন্ড শিফটে এতজন, থার্ড শিফটে এতজন, এরকম এক্সাম দেওয়ার একটা ভাগ করে দেয়। এরপর সেই অনুযায়ী কেউ কম অ্যাটেন্ড করে, 33 জনের মধ্যে 30 জন গেল, কোথাও 20 জন গেল, কোথাও 25 জন গেল, এরকম হতেই পারে, হয়ও এরকম। তো এই এক্সামটা হওয়ার পরে তারা, ধরো আমি আমার শিফটে ধরো 5 জন এক্সাম দিয়েছে, আমি ফার্স্ট শিফটে 5 জন এক্সাম দিয়েছে, ফার্স্ট শিফটে 5 জন এক্সাম দিয়েছে এবং টোটাল মার্কস ছিল 500, 100-র মধ্যে, মানে 505 জনের টোটাল 500-র মধ্যে, মানে গড় বের করে আমি 70 পেয়েছি, আমার বন্ধু 60 পেয়েছে, তার এক বন্ধু 40 পেয়েছে, কেউ 50 পেয়েছে, এরকম করে 5 জনের গড় বের করে, অ্যাভারেজ বের করে যে মার্কসটা হয়, ধরো কারো হলো ফার্স্ট শিফটে 50, সেকেন্ড শিফটে 55, থার্ড শিফটে 60, এরকম একটা মার্কস পাওয়া গেল। তাহলে ওরা এরকমভাবে ক্যালকুলেট করে নর্মালাইজেশন প্রসেসের মাধ্যমে যে
ফার্স্ট শিফটে 50 গড় হয়েছে, সমস্ত ক্যান্ডিডেটে যারা অ্যাপিয়ার করেছিল গড় কম হয়েছে, তার জন্য ওই শিফটটা টাফ হয়েছে। এবং সেকেন্ড শিফটটা ধরো 55 পেয়েছে, মানে ওই শিফটটা একটু কম টাফ হয়েছে। আর থার্ড শিফটে 60 পেয়েছে গড়ে, মানে হচ্ছে সেই শিফটে বেশি মার্কস পেয়েছে। এরপরে নেক্সট প্রসেস কি হয়, এটা তো গড় বের করে নিল। এরপর তাহলে নর্মালাইজেশন করতে হবে, মানে 3টে শিফটকে একসাথে করতে হবে, 3টের কোশ্চেন পেপার আলাদা। যদিও এই বছর এক্সামের কোশ্চেন পেপারটা একদম 19-20 হয়েছে, খুব টাফ কোনোটা, খুব ইজি কোনোটাই না, সেটা ব্যাপারে আরও পরে বলছি। তো 3টে শিফটের গড়টা বের করে না, ধরো 50, 51, 52 এরকম পেয়েছে, ঠিক আছে। আমি যেটা 50, 55, 60 বললাম সেটা ধরে নাও ফার্স্ট শিফটে 50, সেকেন্ড শিফটে 51 গড়, আর থার্ড শিফটে 52 গড়। এরপর 3টেকে একই করতে হবে। 3টেকে একই করার জন্য কি করে, ধরো এরকম একটা এক্সাম্পল বলছি, 3টে শিফটে দিয়ে ধরো একই করতে হবে। একই করার জন্য কি করবে, যে 50 ছিল তার 3 বাড়িয়ে দিল, 53 করে দিল, যে 51 পেয়েছিল তার 2 বাড়িয়ে দিল, এবং যে 52 পেয়েছিল তার 1 বাড়িয়ে দিল। মানে আমি যদি ফার্স্ট শিফটে এক্সাম দিই, আমার যদি গড়ে 3 বাড়ে, মানে আমার শিফটে যতজন পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের 3 করে বাড়বে, সেকেন্ড শিফটের প্রত্যেকের 2 করে বাড়বে, ফার্স্ট শিফটে থার্ড শিফটে প্রত্যেকের 1 করে বাড়বে, এরকম একটা ব্যাপার হবে। এরপরে ধরো আমি আমার শিফটে হায়েস্ট পেয়েছি, 80 পেয়েছি, ঠিক আছে। আমার যে 3 বাড়বে আমার 83 হবে। আমার বন্ধু যে 70 পেয়েছে সে আমার শিফটে এক্সাম দিয়েছে, ওই জন্য 70 থেকে 73 হবে। যে 60 পেয়েছে তার 63 হবে। প্রত্যেকের একই বাড়বে, প্রত্যেকের সংখ্যাটা বাড়বে একই, সেটা শিফট অনুযায়ী। শিফটে এই শিফটে কত বাড়বে, এই শিফটে কত বাড়বে, প্রত্যেকটা শিফটে আলাদা আলাদা বাড়বে, কিন্তু সেই শিফটের প্রত্যেকের একই বাড়বে। যে ফার্স্ট হচ্ছে সে 83 পেলো, যে সেকেন্ড হচ্ছে সে 73 পেল, এরকম করে করে, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা শিফটে বাড়বে। সেকেন্ড শিফটের প্রত্যেকের নাম্বার 2 করে বাড়বে, থার্ড শিফটের প্রত্যেকের 1 করে বাড়বে। এটা একটা বোঝা গেল। এরপরে যে মার্কসটা হলো সেটা হলো নর্মালাইজড মার্কস, মানে আমি যেটা পেয়েছিলাম, ধরো আমি 70 পেয়েছিলাম, আমার 3 নর্মালাইজেশনে বাড়লো, মানে আমার 73 হলো, মানে এটা হচ্ছে আমার নর্মালাইজড মার্কস। আর আমার র মার্কস হচ্ছে 70, আমি 70 পেয়েছি তাই আমার র মার্কস 70, আর আমার নর্মালাইজড মার্কস হচ্ছে 73। এরকম করে প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকের নর্মালাইজেশন করে দেওয়া হলো। এরপরে কি হয়, এরপরে হচ্ছে জোনের ব্যাপারটা চলে আসে। সিলেকশন কীভাবে হয়, পার্সেন্টাইলের উপর সিলেকশন হয়। কীভাবে পার্সেন্টাইল বের করতে হয় সেটা একটা বড় প্রসেস, তো আমি ছোট করে বলার চেষ্টা করছি, দেখা যাক তোমরা কতটা কি বুঝতে পারো কিনা। ওই যে স্কোর কার্ড বললাম না একটু আগে, যে এখানে লেখা থাকে কতগুলো অ্যাটেম্প করেছো, কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, র মার্কস কত, নর্মালাইজ মার্কস কত, সেখানে লেখা থাকে আরও একটা জিনিস, তোমার শিফটে, তোমার ওই শিফটে, তোমার ওই জোনে, আমি কলকাতা জোনে অ্যাপ্লাই করেছি, ধরো আমার কলকাতা জোনের ফার্স্ট শিফটে 100 জন পরীক্ষা দিয়েছে, ধরো কলকাতা জোন 300 জন অ্যাপ্লাই করেছে, ফার্স্ট শিফটে 100 জন, সেকেন্ড শিফটে 100 জন, থার্ড শিফটে 100 জন। এরপরে আমি পেয়েছি 73, এবং আমি ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছি 100 জনের মধ্যে, আমি ফার্স্ট হয়েছি, আমার র্যাঙ্ক, আমার নাম্বারটা হচ্ছে সব থেকে বেশি, কলকাতা জনের সব থেকে বেশি 73, ঠিক আছে। তো ওই টোটাল যে 100 জন পরীক্ষা দিয়েছে, 300 জন পরীক্ষা দিয়েছে, ওই 300 জনের মধ্যে আমি সব থেকে টপ করেছি 73, ওই আমার নাম্বারটাকে 100 ধরে নেওয়া হবে, মানে আমি সবার থেকে বেশি। আমার নিচে পার্সেন্টাইল মানে হচ্ছে তোমার থেকে কত পার্সেন্ট লোক নিচে আছে, তুমি কত পার্সেন্ট লোকের থেকে বেশি পেয়েছো। ধরো আমি 100% লোকের সাথে, 100% তো হয় না, 99.99 হয়, 90, কারণ আমি আমার থেকে সমান হয়েছি, 99.99% লোকের থেকে আমি বেশি পেয়েছি, এটা হচ্ছে। এরপর আমার পরে যে আছে সে হচ্ছে সেই অনুযায়ী ক্যালকুলেট করবে, যে ওর পিছনে 299 জন, 98 জন আছে, আমার নিচে 299 জন আছে, এইভাবে পরপর পার্সেন্টাইল একটা ক্যালকুলেট করে দেওয়া হয়। আমার পার্সেন্টাইল ধরুন 99.99, আমার পরে যে আছে 99.93, এরকম যেটা হবে সেটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেই অনুযায়ী একটা পার্সেন্টাইল দিয়ে দেওয়া হয়। তাহলে যে ফাইনাল মার্কসটা দাঁড়ালো, একটা র মার্কস যেটা আমি পেয়েছি পরীক্ষাতে, একটা নর্মালাইজ মার্কস মানে আমার ওই শিফটের টাফনেসের উপরে কতটা বাড়ালো আরআরবি, আর একটা হচ্ছে পার্সেন্টাইল মার্কস মানে আমি কত জনের থেকে আমার শিফট, আমার ওই জোনের মধ্যে কত জনের থেকে আমি বেশি আছি। 300 জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি, মানে 1 নাম্বারে আছি, ঠিক আছে। তাহলে আমার পার্সেন্টাইল হচ্ছে 99.99, এরকম। এরপরে যে মার্কসটা বললাম পার্সেন্টাইল মার্কস, সেটার উপরেই সিলেকশনটা হয়, সেটার ওপরে সিলেকশন হয়, ঠিক আছে, এইটার উপরেই সিলেকশন হয়। এটা যার যত বেশি সে সেইভাবে সিলেক্ট হবে পরপর, ঠিক আছে। এরপর এটা গেল পুরোপুরি নর্মালাইজেশন প্রসেস কীভাবে হয়, মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, ঠিক আছে, এইভাবেই সম্পূর্ণ ব্যাপারটা হয়। এরপর কাস্ট ক্যাটাগরি যেরকম হয় সেরকম তো থাকবেই, সিট অনুযায়ী পরপর দিয়ে যাবে। এরপর আরেকটা যেটা ব্যাপার, যে কোন শিফট কত বেশি টাফ হয়েছে সেটা কিভাবে বুঝবে, বা তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কে কোন শিফটে এক্সাম দিয়েছো,
কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছো, কতগুলো মনে হচ্ছে এখনও ভুল চলে গেছে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে একটা বোঝা যাবে যে কোন শিফট কত জটিল গেছে। এরপর প্রত্যেককে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা শিফটই জটিল গেছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি ফার্স্ট শিফট পরীক্ষা দিয়েছি, আমার জটিল হয়েছে। সেকেন্ড শিফটের একজনের মনে হচ্ছে সেকেন্ড শিফট জটিল, থার্ড শিফটে মনে হচ্ছে থার্ড শিফট জটিল। আসলে আরআরবির পরীক্ষাটাই জটিল হয়েছে, তুলনামূলক জটিল হয়েছে। জটিল কীরকম, আগের বছরের কোশ্চেন যারা দেখেছে তারা দেখছে এখানে মোটামুটি 80 পাওয়া যাচ্ছে। এরপর যখন এই বছরের পরীক্ষা দিতে গেছে তখন দেখছে মোটামুটি নন নার্সিং পার্টটা এতটাই টাফ, মানে কিছু কিছু জনের বলছি, বেশিরভাগ জনের বলছি, কিছু কিছু জনের কাছে সহজ হতে পারে যারা সেটাকে প্রায়োরিটি দিয়ে পড়েছে। তো বেশিরভাগের ক্ষেত্রেই নন নার্সিং পার্টটা অনেকটাই টাফ হয়েছে। এছাড়াও নার্সিং পার্টের কোশ্চেনগুলো 360 ডিগ্রি জিজ্ঞেস করা হয়েছে, মানে হচ্ছে একদম সোশিওলজি, সাইকোলজি, রিসার্চ, ম্যানেজমেন্ট সব কিছু থেকে কোনো সাবজেক্টকে বাদ দেওয়া হয়নি। এটাই খুব ভালো করেছে আরআরবি, এরকমই দরকার। আর এরকমই হয় আরআরবির কোশ্চেন, কোনো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কিছু কোশ্চেন করেনি যেটা নরসেট করে, ঠিক আছে। তো ওভারঅল যেটা জানতে পেরেছি বা যেটা আমার মনে হচ্ছে, তোমাদের পার্সোনাল মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, যে প্রত্যেকটা শিফটেই অ্যাভারেজ হয়েছে, প্রত্যেকটা শিফটেই একই হয়েছে, কোনোটা সহজ কোনোটা টাফ এরকম কিচ্ছু হয়নি, সবাই এগুলো মনে হচ্ছে। কিন্তু নর্মালাইজেশন যেহেতু হবে, যেহেতু কতজন অ্যাটেন্ড করেছে সেইভাবে কতজনের গড় হলো, ফার্স্ট শিফটের গড় কত মার্কস হলো সেই অনুযায়ী নর্মালাইজেশন হয়। তাই কোনো শিফটে দেখবে মানে যতই বাড়ুক না কেন, কোনো শিফটে 5 বাড়লে কোনো শিফটে 5.5 বাড়বে, কোনো শিফটে 6 বাড়বে, মানে খুব বেশি পার্থক্য থাকবে না, এটা আমার মনে হচ্ছে পার্সোনালি। এরপর কত বাড়াবে সেটা আরআরবির পার্সোনাল সিদ্ধান্ত, ওদের নর্মালাইজেশন প্রসেসে যেরকম বাড়ানো হয়। তো বাড়লে সবারই বাড়বে, যে ফার্স্ট হয়েছে 70 পেয়েছে তারও যেমন 5 বাড়বে, সেই শিফটে যারা পরীক্ষা দিচ্ছে তারও 5 বাড়বে। তাই নিজের মার্কস অনেক বেড়ে যাবে এরকম আশা করার কিছু লাভ নেই। আর একটা জিনিস যেটা অনেকে বলে যে নেগেটিভ মার্কিং, হ্যাঁ নেগেটিভ মার্কিংয়ের হয়তো কিছু ব্যাপার আছে, কিন্তু আমার চোখে এখনও পড়েনি যে নেগেটিভ মার্কিং কীভাবে এফেক্ট করে নর্মালাইজেশন প্রসেসে। কিন্তু নেগেটিভ মার্কিং কোথায় এফেক্ট ফেলে, ওই যে তোমার র মার্কসটা হচ্ছে, আমি যদি 100টার 100টা অ্যাটেম্প করে দিই এবং আমি যদি 70 পাই, কেউ যদি সেখানে 80টা অ্যাটেম্প করে 80তে 80 পাই বা 75 পাই, তাহলে সে তো আমার থেকে এগিয়ে গেল। আমি 30টা নেগেটিভ করেছি, সে 5টা নেগেটিভ করেছে, তাহলে সে তো আমার থেকে এগিয়ে গেল। নেগেটিভটা এই জন্যই কম করতে বলা হয় বা কন্ট্রোল করতে বলা হয়, যাতে তোমার আসল যে র মার্কস, সেই র মার্কসের উপরেই পুরো ব্যাপারটা হচ্ছে, র মার্কসের উপরেই নর্মালাইজেশন বাড়লো, সেই র মার্কসের উপরেই তোমার পার্সেন্টাইল মার্কসটা হলো, ঠিক আছে। এইভাবেই পুরো ব্যাপারটা হয়। তো দেখা যাক 2 সপ্তাহের মধ্যে মোটামুটি দিয়ে দেওয়ার কথা, তার আগেও দিতে পারে, এই সপ্তাহের মধ্যে আশা করি দিয়ে দেবে আরআরবি অ্যান্সার কি। তারপরে যাদের যা অবজেকশন আছে অবজেকশন করতে পারে সেই অনুযায়ী কোশ্চেনের অ্যান্সার দেখে দেখে। যাই হোক, তোমাদের এক্সাম কেমন হয়েছে, এক্সাম সম্পর্কে কিছু ফিডব্যাক তোমরা চাইলে দিতে পারো কমেন্ট সেকশনে। এরপরে তোমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আমার চ্যানেলে, পরপর দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো, সেখানে বিভিন্ন নার্সিং এক্সামের জন্য ফ্রি কুইজ দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়, বিভিন্ন রকম সাহায্য করা হয় ওখান থেকে। এছাড়াও আমাদের অনলাইন ব্যাচ চলছে আরআরবি, নেক্সট আরআরবির জন্য, স্টাফ নার্স গ্রেড 2, জেই পিবিএন পোস্ট এন্ট্রান্স এক্সামের জন্য, WBCH-এর জন্য, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও যদি কেউ নন নার্সিংয়ের ব্যাচ জয়েন করতে চায় তারা জয়েন করতে পারে। চলো, ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে, অনেকেই অনেক রকম প্রশ্নের উত্তর পেয়েছো এই ভিডিও থেকে। যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ সেটা সবার জানা দরকার। চলো, টাটা।